हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू सीबीसी टपार और कम्पिटिटिव बायोलॉजी कमांडो। आजकेर এই ক্লাসে আমরা স্পেশালি আলোচনা করব সেটি হচ্ছে জীবজ অণু সম্বন্ধে। আমরা এএনএম জিএনএম 2025 এর জন্য প্রস্তুতি পর্ব অলরেডি শুরু করে দিয়েছি। এই নিয়ে আমরা বেশ কয়েকটি লাইভ ক্লাসও করেছি এবং সেই লাইভ ক্লাসে আমরা বেসিক্যালি যে কোষ অর্থাৎ যে সেল, সেই কোষের টাইপ সম্বন্ধে কি অর্থাৎ সেই কোষের টাইপ কতগুলো হয় সেইগুলো সম্বন্ধে জেনেছি। কোষের মধ্যে কি কি কোষ সংজ্ঞাণু থাকে এবং সেই কোষ সংজ্ঞাণুগুলোর মধ্যে পর্দাবৃত, একক পর্দাবৃত এবং দ্বি-একক পর্দাবৃত কোষ সংজ্ঞাণু সম্বন্ধেও আমরা জেনেছি। তোমরা যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো তোমাদের অনুরোধ করব ওই ক্লাসগুলো একবার দেখে নিতে, ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে। আজকের ক্লাসের যে বিষয়বস্তু সেটি হচ্ছে জীবজ অণু, যেটাকে বলা হয় বায়োমলিকিউল। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যদি কোষ দেখি, সেই কোষ তো কিছু উপাদান নিয়ে গঠিত, সেই উপাদানগুলোকে বলা হয় জীবজ অণু। জীবজ অণু বা বায়োমলিকিউলসকে কথাটাকে ভাঙো, তাহলে কি পাচ্ছ? জীবজ প্লাস অণু, অর্থাৎ জীবদেহ গঠনকারী অণুই হচ্ছে জীবজ অণু। আমাদের যদি জীবদেহকে দেখা হয়, আমাদের জীবদেহ কি কি নিয়ে গঠিত না, যখন একটা শিশু জন্মগ্রহণ করে, সেই জন্মগ্রহণ করার পর থেকে সে যখন একদম মৃত্যু পর্যন্ত তার দেহ তো আকারে বাড়ে বা আমরা ধীরে ধীরে বড় হচ্ছি শারীরিকভাবে। তো সেই যে শারীরিকভাবে বড় হচ্ছি, সেটা কেন বড় হচ্ছি না, বড় হচ্ছি এই কারণে আমরা খাদ্য গ্রহণ করছি, সেই জন্য বড় হচ্ছি। এখন আমরা খাদ্যে কি কি খাবার খাই যারা আমাদের বড় হতে সাহায্য করছে? আমরা প্রতিদিনের যে খাবারটা খাই সেটি মেনলি থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার, নাথিং এলস। এই কটা জিনিসই আমরা দৈনন্দিন জীবনে খেয়ে যাচ্ছি এবং ওই খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা আমাদের শরীরকে পরিপুষ্ট রাখছি এবং আমরা বড় হচ্ছি। তার মানে জীবজ অণু বলতে বোঝায় যে জীবদেহ গঠনকারী যে অণুগুলো, অর্থাৎ কার্বোহাইড্রেটকে বোঝায়, অর্থাৎ প্রোটিনকে বোঝায়, অর্থাৎ ফ্যাটকে বোঝায়, এইগুলোকে বলা হয় জীবজ অণু। এবার আমাদের জীবদেহতে শুধু তো জীবজ অণু শুধু জৈব উপাদানই থাকে না বা শুধু অজৈব উপাদানই থাকে না, জৈব অজৈব উভয় উপাদান থাকে। যেমন জলকে জৈব উপাদান ধরা হয় না, জলকে সাধারণত অজৈব উপাদান হিসেবে ধরা হয়। এখন আমরা জীবজ অণুকে তাহলে কত রকমভাবে ভাগ করতে পারি না, জীবজ অণুকে বা জীবজ অণু অ্যাকচুয়ালি দুই রকমের হয়। একটা হচ্ছে জৈব উপাদান, আরেকটি হচ্ছে অজৈব উপাদান। এখন আমরা আজকের এই ক্লাসে জৈব উপাদানের যে ভাগ, সেই একটি ভাগ সম্বন্ধে পড়ব। তো জৈব উপাদান কি কি রয়েছে না, জৈব উপাদান রয়েছে কার্বোহাইড্রেট, জৈব উপাদান রয়েছে প্রোটিন এবং জৈব উপাদান রয়েছে ফ্যাট। এছাড়া জৈব উপাদান রয়েছে নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ আমরা যে জীবজ অণু পড়ছি, সেই জীবজ অণুর একটি জৈব উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, নিউক্লিক অ্যাসিড। আমরা আজকে কার্বোহাইড্রেট সম্বন্ধে জানব। এই ক্লাসটি এএনএম জিএনএম ছাত্রছাত্রীদের জন্য যেরকম উপকারী, একই সাথে ক্লাস 9 এবং ক্লাস 11 সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বিশেষ উপযোগী। তো ব্যাপারটা হচ্ছে যে কার্বোহাইড্রেট আমরা প্রতিদিন খাই। আমরা প্রতিদিন বলি যে ভাতে প্রচুর কার্বোহাইড্রেটস রয়েছে, আলুতে প্রচুর কার্বোহাইড্রেটস রয়েছে। তার মানে আমরা বলি, আমরা এই কথাটার সাথে কিন্তু আমরা প্রত্যেকেই পরিচিত যে কার্বোহাইড্রেট কথাটা, যেটাকে বাংলায় বলা হয় শর্করা, কার্বোহাইড্রেট বা শর্করা। এখন প্রশ্ন হচ্ছে যে কার্বোহাইড্রেট বা শর্করা বলতে কি বোঝায় বা তুমি কি বোঝো? কার্বোহাইড্রেট বা শর্করা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় না, কার্বোহাইড্রেট এবং শর্করা হচ্ছে জীবজ অণু। তার মানে সেখানে অনেকগুলো পরমাণু রয়েছে এবং তারা অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল ইন নেচার, অর্থাৎ জীবদেহতেই পাওয়া যায়।
ব্যাপারটা হচ্ছে যে কার্বোহাইড্রেট এবং শর্করা এর একটা রেশিও আছে, অর্থাৎ কার্বোহাইড্রেট বা শর্করা তাকেই বলবো যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন মলিকিউল বা অণুগুলো বা পরমাণুগুলো একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে। কি কি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু একটি নির্দিষ্ট অনুপাতে থাকবে। সেই অনুপাতটা হচ্ছে 2:1, যেখানে হাইড্রোজেন হচ্ছে 2 এবং অক্সিজেন হচ্ছে 1। অর্থাৎ পুনরায় বলি না, কার্বোহাইড্রেট বলতে বোঝায় সেই সমস্ত বায়োমলিকিউলস বা জীবজনু যারা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত এবং যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 2:1। কার্বন না, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1 এবং সেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটে পরমাণু থাকবে। বোঝা গেল? এবার বেশ কিছু উদাহরণ আছে যেখানে আমরা দেখতে পাই যে সেখানে কার্বোহাইড্রেটসে কিন্তু সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 অনুপাতে নেই। সেগুলোকে আমরা ব্যতিক্রম বলি, যেমন র্যামনোজ, যেমন স্ট্যাচিওজ, এই সমস্ত যে কার্বোহাইড্রেট সেখানে আমরা দেখতে পাই যে তারা কার্বোহাইড্রেট, কিন্তু সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 2:1 অনুপাতে নেই। এখন তাহলে বোঝা গেল যে কার্বোহাইড্রেট বলতে আমরা কাকে বলি। না, কার্বোহাইড্রেট হচ্ছে সেই সমস্ত জীবজনু যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকবে এবং হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 2:1। এবার এই যে কার্বোহাইড্রেট বা শর্করা, সেই কার্বোহাইড্রেট বা শর্করা অ্যাকচুয়ালি গঠনগতভাবে 3 প্রকার হয়। অর্থাৎ আমরা যদি শর্করাকে ভাগ করি গঠনগতভাবে, আমরা 3 প্রকারের শর্করা পাবো। একটা হচ্ছে মোনোস্যাকারাইড, বাংলায় বলা হয় একক শর্করা। একটি হচ্ছে অলিগোস্যাকারাইড, আর একটি হচ্ছে পলিস্যাকারাইড। বা এটাকে বলা হয় বহু শর্করা। কথাগুলোর মানে এবার আমি একে একে বোঝাই। প্রথমে আসি মোনোস্যাকারাইড। না, কোনো কার্বোহাইড্রেট বা শর্করা অণুকে তুমি ভাঙছো মানে মনে করো কার্বোহাইড্রেট ইকুয়ালস টু হচ্ছে একটা বাড়ি। তাহলে তুমি বাড়িটাকে ভাঙছো এবং একদম আলটিমেটলি পর্যায়ে তুমি পৌঁছাবে সে ইটে, অর্থাৎ যেটা দিয়ে বাড়িটা তৈরি। ইট ইকুয়ালস টু হচ্ছে মোনোস্যাকারাইড। তার মানে মোনোস্যাকারাইড মানে হচ্ছে কোনো একটি শর্করা যে গঠনগত একক নিয়ে গঠিত, সেটাকে বলা হয় মোনোস্যাকারাইড। বা আমরা বলতে পারি শর্করার গঠনগত একক হচ্ছে মোনোস্যাকারাইড। এবং যেটাকে ভাঙলে আমরা আর কোনো একটা পার্টিকুলার গঠন পাবো না। মানে যেমন মনে করো গ্লুকোজ হচ্ছে একটি মোনোস্যাকারাইড এবং সেই গ্লুকোজ তৈরি করছে স্টার্চ, গ্লুকোজ তৈরি করছে গ্লাইকোজেন। স্টার্চ হচ্ছে বহু শর্করা, গ্লাইকোজেন হচ্ছে বহু শর্করা, সেলুলোজ হচ্ছে বহু শর্করা। এখন ব্যাপার হচ্ছে যদি আমরা গ্লুকোজকেও ভাঙি তাহলে কি পাবো? গ্লুকোজকে ভাঙলে কিন্তু আমরা আর পার্টিকুলার কোনো গঠন পাবো না, আমরা তখন মলিকিউলস পাবো। কি পাবো? সেখানে পরমাণু পাবো, অ্যাটমস পাবো, মৌল পাবো। সেখানে গ্লুকোজকে ভাঙলে আমরা কার্বন পাবো, অক্সিজেন পাবো এবং হাইড্রোজেন পাবো। তারা মিলিত হয়ে কোনো অণু গঠিত হচ্ছে না। অর্থাৎ গ্লুকোজ বা মোনোস্যাকারাইড হচ্ছে একদম শেষ পর্যায়ে, যেটাকে ভাঙলে আর কোনো অণু থাকবে না, সেটা এবার পরমাণুতে রূপান্তরিত হবে। সেখানে অনেকগুলো পরমাণু একত্রিত হয়ে যে অণু তৈরি করছিল বা একটা যে যৌগিক গঠন তৈরি হচ্ছিল, সেই যৌগিক গঠন আর থাকবে না। বুঝতে পারলাম? তাহলে মোনোস্যাকারাইড হচ্ছে কোন একটি কার্বোহাইড্রেট বা শর্করার গঠনগত একক এবং যেটাকে বলা হয় সরল শর্করা। সরল শর্করা মানে সেটার গঠনে কোনো রকম জটিলতা নেই, অর্থাৎ সেটা একদম সিম্পলেস্ট। এবার এই সরল শর্করা বা একক শর্করার উদাহরণ আমরা বলতে পারি গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ। এগুলো সবই হচ্ছে
মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড কি তাহলে আরেকবার বলি না, মনোস্যাকারাইড হচ্ছে কোনো একটা কার্বোহাইড্রেট বা শর্করার সেই গঠনগত একক যেটাকে ভাঙলে আমরা আর কোনো গঠন পাবো না। সেই মনোস্যাকারাইডকেও যদি আমরা ভেঙে ফেলি তাহলে কিন্তু সেখানে অণু পরমাণু চলে আসবে, অর্থাৎ সেখানে কার্বন চলে আসবে, অক্সিজেন চলে আসবে, হাইড্রোজেন চলে আসবে। যেমন মনে করো তুমি একটা বাড়িকে ভাঙছো, ইট একটা পার্টিকুলার স্ট্রাকচার দিচ্ছে, কিন্তু তুমি ইটটাকেও ভেঙে ফেলছো, তাহলে আর সেখানে আর কোনো পার্টিকুলার স্ট্রাকচার থাকছে না। এবারে সে অলিগোস্যাকারাইড। মনোস্যাকারাইড বুঝে গেলে অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড বুঝতে 1 সেকেন্ড লাগবে না। অলিগোস্যাকারাইড মানে হচ্ছে সেই সমস্ত শর্করা যেখানে মনোস্যাকারাইড 2 থেকে 9টি রয়েছে, অর্থাৎ মনোস্যাকারাইড মানে একটাই একক শর্করা। এবার যদি কোনো শর্করাতে দেখা যায় যে 2 থেকে 9টি অর্থাৎ 2-এর বেশি হতে পারে বা 2 বা ততোধিক, তবে কিন্তু 9-এর বেশি নয়, 2 থেকে 9টি মনোস্যাকারাইড রয়েছে, তখন তাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। সেখানে 2টোও মনোস্যাকারাইড থাকতে পারে, সেখানে 3টোও মনোস্যাকারাইড থাকতে পারে, সেখানে 4টেও মনোস্যাকারাইড থাকতে পারে, সেখানে 9টিও মনোস্যাকারাইড থাকতে পারে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সুক্রোজ। সুক্রোজ যেটাকে বলা হয় তোমার, যেটা আমাদের চিনিতে থাকে, সুগার, ইনভার্ট সুগার যেটাকে বলা হয়। তো সুক্রোজকে যদি আমরা ভাঙি পাই কি না, গ্লুকোজ পাই প্লাস ফ্রুক্টোজ পাই। তো তাহলে দেখো আমি বললাম যে অলিগোস্যাকারাইড মানে যেখানে 2 বা ততোধিক মনোস্যাকারাইড থাকবে। তাহলে দেখো সুক্রোজকে ভাঙলে আমরা 2টো দেখো মনোস্যাকারাইড পাচ্ছি, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ, যেটা আমরা অলরেডি পড়ে এলাম যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে মনোস্যাকারাইড। তার সেই জন্য এই সুক্রোজকে ভাঙলে যেহেতু 2টো পাচ্ছি, সেই জন্য সুক্রোজকে বলা হয় দ্বি শর্করা। একইভাবে আমরা ল্যাকটোজকে যদি ভাঙি, যেটা দুগ্ধ শর্করা বলা হয়, সেই ল্যাকটোজেও 2টো শর্করা রয়েছে, একটা হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, এবং আমরা দেখো গ্লুকোজ এবং গ্যালাক্টোজ উভয়ই হচ্ছে মনোস্যাকারাইড। তাহলে অলিগোস্যাকারাইড মানে যখন 2 থেকে 9টি মনোস্যাকারাইড গঠিত হয়ে একটা পার্টিকুলার শর্করা গঠন করছে, তখন তাকে বলা হয় অলিগোস্যাকারাইড। পলিস্যাকারাইড কি না, যখন 10-এর বেশি 10 বা 10-এর বেশি মনোস্যাকারাইড নিয়ে একটা শর্করা গঠিত হচ্ছে। 10 বা 10-এর বেশি মনোস্যাকারাইড যখন একটা পার্টিকুলার শর্করা গঠন করছে, তখন তাকে আমরা বলছি পলিস্যাকারাইড। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, মানে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝো, ধরো একটা পুঁতি, সেই পুঁতিটা যদি মনোস্যাকারাইড হয়, সেই পুঁতিটা যদি 9টা পুঁতি বিশিষ্ট একটা মালা তৈরি হয়, তখন সেটাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। যখন 10-এর বেশি পুঁতি নিয়ে একটা মালা তৈরি হবে, তখন সেটাকে আমরা বলবো পলিস্যাকারাইড। বোঝা যাচ্ছে কি না? বোঝা গেলে অবশ্যই লাইক করো এবং কমেন্টসে জানাও যে হ্যাঁ একদম ক্রিস্টাল ক্লিয়ার, বুঝতে পারছি। ঠিক আছে, তো পলিস্যাকারাইডের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গ্লাইকোজেন, যেটা প্রাণীদেহে সঞ্চিত থাকে, স্টার্চ যেটা উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে, সেলুলোজ যেটাও কিন্তু আমরা উদ্ভিদের কোষ প্রাচীরের একটা গঠনগত উপাদান হিসেবে পেয়ে থাকি। তাহলে বোঝা যাচ্ছে যে শর্করাকে আমরা গঠনগতভাবে 3 ভাগে ভাগ করি, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। আশা করছি গঠনগতভাবে শর্করার ভাগে কোনো অসুবিধা নেই। এবার আসি যে শর্করার অ্যাকচুয়ালি বিজারণ অবিজারণের উপর ভিত্তি করে শর্করাকে কত ভাগে ভাগ করা যায়। শর্করাকে বিজারণ অবিজারণের উপর ভিত্তি করে বা জারণ বিজারণের উপর ভিত্তি করে আমরা শর্করাকে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে বিজারণধর্মী শর্করা, আরেকটি হচ্ছে অবিজারণধর্মী শর্করা। দেখো, বিজারণ এবং অবিজারণ, তার মানে বিজারণধর্মী শর্করা বলতে বোঝায় সেই সমস্ত শর্করাকে যাদের মধ্যে বিজারণ ঘটছে। আর কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যেমন বিজারণ তখনই ঘটবে যখন কোনো একটা শর্করার মধ্যে আমরা দেখতে পাবো যে কোনো মুক্ত মূলক বা কোনো কার্যকরী গ্রুপ মুক্ত অবস্থায় রয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি হামেশাই ক্লাসে এই উদাহরণটা দিই যে সাধারণত দেখা যায় বা উচিত যে আমাদের সোসাইটিতে কোনো অবিবাহিত মেয়ে বা কোনো অবিবাহিত ছেলের প্রেমে পড়ার ঘটনা হামেশাই ঘটে। তার কারণ
তারা অবিবাহিত, কোনো বন্ধনে আবদ্ধ হয়নি এখনো। তার মানে কি, তারা বিচরণধর্মী, তাদের মধ্যে ফ্রি মলিকিউলসটা কি, তারা এখন ফ্রি রয়েছে, তারা কারোর আবদ্ধ নেই, কারোর বন্ধনে আবদ্ধ হয়নি, তার ফলে যে কারোর সাথে কিন্তু রিয়াকশন করতে পারে। অন্যদিকে অবিচরণধর্মী ইকুয়ালসটা হচ্ছে বিবাহিত। যদিও সোসাইটিতে অনেক বিপরীত ঘটনাও দেখা যায়, জেনারেলি দেখা যায় যে যারা বিবাহিত হয়ে গেছে তাদের পরবর্তীকালে অন্য লোকের প্রতি আসক্ত হওয়ার সম্ভাবনা কম। তার কারণ হচ্ছে তারা অলরেডি একটা বন্ধনে আবদ্ধ। একইভাবে বিচরণধর্মী শর্করা বলতে সেই সমস্ত শর্করা যাদের মধ্যে মুক্তমূলক রয়েছে। কাদের মুক্তমূলক রয়েছে না, সমস্ত মোনোস্যাকারাইড। সেই মোনোস্যাকারাইডগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে কোনো বন্ধন তৈরি হয়নি, এককভাবে রয়েছে, সিঙ্গেল। তাহলে সিঙ্গেল পার্সনেরই সম্ভাবনা সবথেকে বেশি অন্য লোকের প্রতি আকৃষ্ট হওয়ার। একইভাবে সমস্ত অলিগোস্যাকারাইড এবং সমস্ত পলিস্যাকারাইড সব হচ্ছে অবিচরণধর্মী। অবিচরণ কেন? কারণ অলরেডি তারা বন্ধনে আবদ্ধ। সুক্রোজ অলরেডি বন্ধনে আবদ্ধ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সেখানে রয়েছে একক শর্করা, কিন্তু পরস্পর বন্ধনে আবদ্ধ। তাহলে বন্ধন যেহেতু অলরেডি হয়ে গেছে, সে আর অন্য কারোর সাথে বন্ধন করতে পারবে না। কিন্তু বিচরণধর্মী যারা মোনোস্যাকারাইড, তারা যেহেতু এককভাবে রয়েছে, তারা কিন্তু বন্ধন করতে পারবে। ব্যাপারটা একটু বোঝানো যাক। ধরো যদি আমরা গ্লুকোজের স্ট্রাকচার দেখি, গ্লুকোজের স্ট্রাকচার এই ফিশার্স প্রজেকশনের মাধ্যমে আমরা যদি দেখাই, এরকম 6টা কার্বন রয়েছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এবার যদি আমরা গ্লুকোজের স্ট্রাকচার দেখি, কার্বনের 4টে করে হাত থাকে। প্রথমে সেটি হচ্ছে হাইড্রোজেন, এদিকে অক্সিজেন। এবার তাহলে 1 2 3টে হচ্ছে, তাহলে আরেকটা বন্ধন এখানে, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন। তারপরেরটাতে এক নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বর। দেখো এখানে কিন্তু হাইড্রক্সিল গ্রুপগুলো প্রত্যেকে দেখো মুক্ত অবস্থায় রয়েছে। এখানে হাইড্রক্সিল গ্রুপ যেগুলো রয়েছে তারা কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ গ্রুপ, মানে যে কারোর সাথে বন্ধন করে ফেলতে পারে। এই যে এখানে হাইড্রক্সিল গ্রুপ দেখতে পাচ্ছ তো, তার মানে কি এরা দেখো বিচরণধর্মী। কেন বিচরণধর্মী? তার কারণ এরা অপরকে বিজারিত করতে একদম ওস্তাদ, অপরকে ক্রাশ খাওয়াতে একদম ওস্তাদ। তার মানে অন্যের সাথে বন্ধন করতে একদম পটু। ক্লিয়ার? কিন্তু আমরা যদি অবিচরণধর্মী দেখি, সেখানে দেখবো ধরো গ্লুকোজ প্লাস গ্লুকোজ। আমরা যদি স্ট্রাকচার দেখি যে গ্লুকোজ আর একটা গ্লুকোজ আর একটা গ্লুকোজের সাথে বন্ধন তৈরি করে ফেলেছে, যেটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। আমরা পরের দিন স্ট্রাকচারে আসবো গ্লাইকোসাইডিক বন্ধনের। তার মানে আমরা অবিচরণধর্মীতে দেখছি যে সেখানে অলরেডি বন্ধন হয়ে গেছে, সেখানে আর বন্ধন করার জায়গা নেই, সেই জন্য তারা কিন্তু আর সহজে বিজারিত হবে না। সেই জন্য বলা হয় ওদেরকে অবিচরণধর্মী শর্করা। যেমন অবিচরণধর্মী শর্করা আমরা সুক্রোজ বলতে পারি, ল্যাকটোজ বলতে পারি, গ্লাইকোজেন হচ্ছে অবিচরণধর্মী, শর্করা স্টার্চ হচ্ছে অবিচরণধর্মী। এগুলোতে কি প্রশ্ন দেয় যে নিচের কোনটি অবিচরণধর্মী শর্করা, তুমি একবার বুঝে গেলে আর কখনো ভুল হবে না। অবিচরণধর্মী মানে তাদের মধ্যে অলরেডি গ্লাইকোসাইডিক বন্ধন বা দুটো অণুর মধ্যে বন্ধন হয়ে গেছে, তারা মনোমার বা একক শর্করা হিসেবে নেই। যারা একক শর্করা হিসেবে থাকবে তারাই হচ্ছে একমাত্র বিচরণধর্মী শর্করা। এবং আমরা গ্লুকোজের স্ট্রাকচার দেখলাম, একই রকমভাবে আমরা যদি তোমার বিচরণধর্মী শর্করা আর একটা স্ট্রাকচার দেখি, যেমন ধরো ফ্রুক্টোজ, এটা 1 নম্বর কার্বন ছিল, এটা 2 এর। গ্লুকোজের স্ট্রাকচার একই রকমভাবে আমরা যদি ফ্রুক্টোজের স্ট্রাকচার দেখি, দেখো ফ্রুক্টোজেরও কটা কার্বন? 6টা কার্বন। দেখো গ্লুকোজের সংকেত কি আমরা জানি, C6H12O6। একই রকমভাবে ফ্রুক্টোজের যদি আমরা স্ট্রাকচার দেখি, দেখো 1 2 3 4 5 6,
6টা কার্বন রয়েছে, এরও সংকেত হচ্ছে C6H12O6। কিন্তু গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এদের দুজনের গঠন সংকেত দেখো একই, কিন্তু এদের মধ্যে স্ট্রাকচার এক নয়, অর্থাৎ এদের মধ্যে গঠন এক নয়, কিন্তু এদের সংকেত একই। সেই জন্য এদেরকে বলা হয় আইসোমার। তাহলে আইসোমার কি না, আইসোমার হচ্ছে সেই সমস্ত যৌগ যাদের গঠন সংকেত এক, C6H12O6, এটাও C6H12O6, কিন্তু তাদের গঠন আলাদা। যেমন গ্লুকোজের গঠন তোমরা দেখলে, আমরা যদি ফ্রুক্টোজের গঠন দেখি কি রকম দেখো, দেখো স্ট্রাকচারটা এখানে দেখো, বা এটাকে যদি আমি ভেঙে দেখাই, দেখো গ্লুকোজের সংকেত বা গ্লুকোজের স্ট্রাকচার আর ফ্রুক্টোজ, এটা হচ্ছে ফ্রুক্টোজ, এটা হচ্ছে গ্লুকোজ। দুটোর কি স্ট্রাকচার এক? দুটোর কি আমরা স্ট্রাকচার এক দেখতে পাচ্ছি? দুটোর মধ্যে কিন্তু আমরা স্ট্রাকচার এক দেখতে পাচ্ছি না। দুটোর কিন্তু স্ট্রাকচার আমরা এক দেখতে পাচ্ছি না। তার কারণ দেখো, এর যে 2 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এর যে 2 নাম্বার কার্বনে দেখো কিটো গ্রুপ আছে, এর কি রয়েছে? এর দেখো 1 নাম্বার কার্বনে অ্যালডিহাইড গ্রুপ আছে, এটাকে বলা হয় অ্যালডিহাইড গ্রুপ, CHO। আর এখানে C+, এটাকে বলা হয় কিটো গ্রুপ বা কিটোন গ্রুপ। তাহলে অ্যালডোজ শর্করা বলা হয় ওই জন্য গ্লুকোজকে। অ্যালডোজ কেন না, অ্যালডিহাইড গ্রুপ থাকে, একে বলা হয় কিটোজ শর্করা। ফ্রুক্টোজকে বলা হয় কিটোজ শর্করা, কেন? কিটো গ্রুপ থাকে। এবং আরেকটা মনোস্যাকারাইড আমি আঁকছি, বোর্ডটা কি দেখতে পাচ্ছ? সেটি হচ্ছে গ্যালাক্টোজ। স্ট্রাকচারটা দেখো, এক, 2, 3, 4, 5, 6। দেখো গ্লুকোজ আর গ্যালাক্টোজের মধ্যে, এটা হচ্ছে গ্যালাক্টোজ, গ্লুকোজ এবং গ্যালাক্টোজের মধ্যে দেখো স্ট্রাকচারের গঠন সংকেত এক, এটাও কিন্তু C6H12O6, কিন্তু দেখো স্ট্রাকচারের এক জায়গায় ডিফারেন্স রয়েছে। এর ম্যাক্সিমাম পুরোটাই একই রকম, কিন্তু এর যখন দেখো নাম্বার করছে 1, 2, 3, 4, 4 নাম্বার যে স্ট্রাকচার, এর 4 নাম্বার দেখো আর এর 4 নাম্বার দেখো, দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে? দেখো এর 4 নাম্বার কার্বনে এর দেখো হাইড্রোজেনটা বাঁ দিকে আছে, হাইড্রক্সিল গ্রুপটা ডান দিকে আছে, কিন্তু এর দেখো উল্টো ঠিক, বাঁ দিকে আছে হাইড্রক্সিল, ডান দিকে আছে হাইড্রোজেন। তার মানে এরা পরস্পরের আইসোমার একই সাথে, যেহেতু এদের মধ্যে স্ট্রাকচারের একটা পার্টিকুলার কার্বনে পার্থক্য রয়েছে, সেই জন্য এদেরকে বলা হয় এপিমার। তাহলে আইসোমার মানে যখন গঠন সংকেত এক কিন্তু গঠন আলাদা। এপিমার মানে যারা পরস্পরের আইসোমার, কিন্তু তাদের একটা পার্টিকুলার কার্বনে আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্স রয়েছে। তাহলে আমরা বলতে পারি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এরা পরস্পরের আইসোমার এবং এপিমার। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এবং আজকের ক্লাসে আমরা তাহলে দেখলাম যে কার্বোহাইড্রেট বলতে কী বোঝায়, কার্বোহাইড্রেটের গঠনগতভাবে কী কী আলাদা পার্থক্য রয়েছে, কার্বোহাইড্রেটের তোমার যে বীজাণুধর্মী কার্বোহাইড্রেট বা শর্করা এবং অবিজারণধর্মী শর্করা বলতে কী বোঝায়, অ্যালডোজ সুগার বলতে কী বোঝায়, কিটোজ সুগার বলতে কী বোঝায়, এবং আমরা দেখলাম আইসোমার এবং এপিমার বলতে কী বোঝায়। পরের ক্লাসে আমরা কার্বোহাইড্রেটের ধীরে ধীরে বুঝবো, জলদিবাজি করবো না, যাতে তোমরা ধীরে ধীরে ব্যাপারটাকে ধাতস্থ করতে পারো, কোনো ভুল যাতে না হয়। এবং কার্বোহাইড্রেটের পরের ক্লাসে আমরা যেটা দেখবো সেখানে হচ্ছে যে কার্বোহাইড্রেটের মধ্যে যে বন্ধন তৈরি হয়, অর্থাৎ ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইডের মধ্যে যে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয় সেটা কীভাবে তৈরি হয়। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।